দর্শক আসসালামু আলাইকুম, আমি মুক্তাদির রশিদ আপনাদের সঙ্গে আছে রোমিও স্পিক আমার ইউটিউব চ্যানেল নিয়ে। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো, হয়তো আপনাদের কাছে খুবই একটা খুব অস্থির অস্থির সময় যাচ্ছে, নির্বাচন নিয়ে সংশয়, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের ভেতরে এক ধরনের সংশয় রয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে এখন একটু কথা বলা উচিত। সেই সময় দেশীয় এবং আন্তর্জাতিক যে সম্পর্ক বাংলাদেশের রয়েছে, সেগুলো কিভাবে এটার সাথে সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এগুলোর সঙ্গে জড়িত, সেটা নিয়ে আসলে ব্যাখ্যা করব। দর্শক, আজকে আমার কাছে মনে হয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা মিস করে যাচ্ছি। আমরা হচ্ছে যে ট্যারিফ যে আমেরিকা সারা ওয়ার্ল্ডে করেছে, তার তো একটা সিগনিফিক্যান্স আছে। তো এই ট্যারিফের কারণে ওয়ার্ল্ড অর্ডারে অনেক কিছু পরিবর্তন আসছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশের যে ট্যারিফ দেওয়া হয়েছে, বাংলাদেশের সাথে এত ভালো সম্পর্ক আমেরিকার, তারপরেও ট্যারিফ এসেছে। এবং একই সঙ্গে রাষ্ট্র ভারতকে তার এত বন্ধু মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেভাবে নরেন্দ্র মোদী বলতেন নির্বাচনের আগে যে ভোটগুলো পাওয়ার জন্য, সেই জায়গাতেও উনি কিন্তু এক ধরনের চাপের মুখে পড়েছে। ইন্ডিয়া পড়েছে এবং চীন তো আছে। তো এইগুলো আসলে পুরোটা উদ্দেশ্যটা কি? এগুলো পুরোটার উদ্দেশ্য হচ্ছে চাইনিজ কন্টেনমেন্ট পলিসি, অর্থাৎ চায়নাকে চাপে রাখার একটা চেষ্টা। চায়নাকে যে কোনোভাবে চাপে রাখতে হবে। সেই চাপে রাখতে গেলে আপনি গণতন্ত্র, মানবাধিকারের প্রশ্নে আপনি চায়নাকে বিট দিতে পারবেন না, কারণ চায়না গ্লোবাল এতে কোনো ওয়ার ফুটিংয়ে নাই, কোথাও যুদ্ধ করতেছে না। ফলে আপনি তাকে ধরতে পারবেন না এই বলে যে তুমি যুদ্ধ করো, তুমি মানবাধিকার লঙ্ঘন করো। হ্যাঁ, সো আমেরিকার জন্য এটা খুব একটা ডিফিকাল্ট সিচুয়েশন। তাহলে সে কী বিষয় নিয়ে আছে? এইটা নিয়ে আমার মনে আছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ এম্বাসি লেটেস্ট যে তাদের গ্যাদারিং করলো তাদের ইন্ডিপেন্ডেন্স ডেতে, সেইখানে ভারপ্রাপ্ত যে অ্যাম্বাসেডার উনি বললেন যে বাংলাদেশের সাথে এই সম্পর্কটা হচ্ছে বাণিজ্যিক সম্পর্কটা কে ওনারা প্রায়োরিটি দিচ্ছেন। তার মানে হচ্ছে যে বাণিজ্য, অর্থাৎ চীন যে বিষয়টা নিয়ে, চীন যে ডিপ্লোমেসিতে যে ব্যবসাকে যে সামনে নিয়ে এসেছে, সেই একই মডেলে বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্ক, এবং ট্যারিফ ইজ ওয়ান অফ দ্যাম। আমেরিকা আসলে কী চায়? আমেরিকা চায় অ্যাকাউন্টেবিলিটি, যাতে মানি লন্ডারিং না হয়, দুর্নীতি না হয়, সিস্টেম ডেভেলপ করুক। এই সংস্কারটা আমেরিকা চায়, আমেরিকা এটা খুব ভালোভাবে চায়। এর মূল কারণটা হচ্ছে যে যখন এই সংস্কারগুলো হবে, যখন আপনার স্টেট মেকানিজমে অ্যাকাউন্টেবিলিটি আসবে এবং ডিজিটালাইজেশনটা বাড়বে, তখন আপনি চায়না থেকে সস্তা পণ্য এনে বাংলাদেশে বিক্রি করার যে একটা অবৈধ নন ব্যাংকিং সেক্টর ডেভেলপ করে ফেলছেন, বা ব্যাংকের বাইরে যে একটা হুন্ডি বেস একটা মার্কেট সিস্টেম করে তুলছেন, সেইখানে যাতে সে ধাক্কা দিতে পারে। যাকে আমাদের সাম্প্রতিক ট্যারিফ দেওয়ার পরে আমি যে খুব মনে হয় বেঁচে গেলাম, ব্যাপারটা এরকম না। সে হয়তো এটা রিভিউ করতে পারে, আবার পরবর্তীতে দিতেও পারে। এইখানে কনসার্নটা কি? কনসার্নটা হচ্ছে যে আমেরিকার এই যে সংস্কারটা যখনই দেখবেন, এই সংস্কার নিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি বলেন তো কারা কথা বলে? প্রো আমেরিকান যে বাংলাদেশি রাজনৈতিক দলগুলো আছে তারা। আমি যদি বলি সবচেয়ে বেশি সংস্কার নিয়ে কথা বলে জামাত, সবচেয়ে বেশি সংস্কার নিয়ে কথা বলেন এবি পার্টি, সবচেয়ে বেশি সংস্কার নিয়ে কথা বলে এনসিপি। এবং আমি এদের ভেতরে কোনো ভুল দেখি না, তারা সংস্কার নিয়ে বলে, কারণ আমেরিকা যে টোনে কথা বলবে, এরাও আমেরিকার সাথে যেহেতু তাদের রাজনৈতিক একটা ভালো সম্পর্ক, সো তারাও এইভাবে কথা বলবে। এটা আমি দোষে দেখি না। বিএনপি যে সংস্কারের বিরুদ্ধে কথা বলে, সেটা কিন্তু কখনোই না, সে কিন্তু বারবারই সংস্কারের কথা বলছে। এখন কি তারা কি আমেরিকান কি না, এই প্রশ্নটা তো আসতে পারে। আমি বলবো না যে তারা আমেরিকান এই মুহূর্তে, অ্যাটলিস্ট আপনারা যেভাবে ব্যাখ্যা করেন, তবে ওইগুলো টুইস্ট বা কয়েন করা হয়, সেইগুলো এই তিনটা দলের ভিতরে বিশেষভাবে দেখা যায়। এখন আসেন, এই যে সংস্কারের মধ্য দিয়ে ওয়েস্টার্ন পাওয়ার আসলে বাংলাদেশে কী দেখতে চায়? সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশে আমার কাছে মনে হয়েছে তারা মোটা দাগে যেমন ট্রান্সপারেন্সি দেখতে চায়, এবং ট্রান্সপারেন্সির মূল কারণটা হচ্ছে কিন্তু আপনার এখানে ডেমোক্রেটিক প্রসেস বা সিস্টেমটা কেবল ফাংশন করে না। মেন মেসেজটা হচ্ছে চায়নাকে সে যাতে ঠেকাতে পারে। আচ্ছা, ধরেন চায়নাকে সে ঠেকাতে পারলো না, বা সে যেভাবে চাচ্ছে সেগুলো হলো না, পলিটিশিয়ানরা ঠিক সেভাবে জিনিসটাকে করলো না, তখন আসলে কি হবে? তার জন্য সে আসলে একটা ব্যাকআপ প্ল্যান রেডি করে রাখে। ব্যাকআপ প্ল্যানটা আসলে কী হতে পারে? ব্যাকআপ প্ল্যানটা টু মাই আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে তারা কিছু
পপুলিস্ট লিডার তৈরি করতে চায় এখানে। পপুলিস্ট লিডারটাকে তৈরি করার জন্য সে কি সে নিজে এই কাজটা করে? আমি মনে করি যে না, সে এখানে ইভেন্ট মেকানিজমকে ব্যবহার করে। তাহলে বাংলাদেশে যদি আপনি বলেন যে এই মুহূর্তে পপুলিস্ট ফিগার কারা, মানে পপুলিস্ট ফিগার যারা মানে আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারে ভীষণ, মানে একটা বড় সংখ্যক মানুষকে সে ইনফ্লুয়েন্স করতে, তাহলে আমি অন্তত এরকম খুঁজে পাইছি। এরকম ধরেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, রহমান ব্রাদার্স, আসাদুজ্জামান ফুয়াদ, ভিপি নূর, হাদি। এবং হাদির ব্যাপারটা তো আপনারা জানেন যে এই সরকারের প্রেস সচিবের মানুষ হিসাবে প্রশংসিত একজন ব্যক্তি, এবং যিনি ধিকৃত হওয়ার কথা ছিল শফিকুল আলম সাহেবের কাছ থেকে, তার এই হাদির মেসোজেনিস্ট স্টেটমেন্ট গত 15 আগস্ট গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর আক্রমণের পরে, সেইটার বদলে গতকাল দেখা গেছে যে এনসিপি এই ইনকলাব মঞ্চের এই আল্ট্রান্যাশনালিস্টকে উনি নূর হোসেনের সাথে তুলনা করে তার রীতিমতো তাকে স্তুতি তার এখানে লিখেছেন, এবং সেটা সরকারের পক্ষ থেকে লেখা হচ্ছে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে এই যে মানুষগুলোর নাম আমি আপনাকে বললাম, এটা কেন, এটার উত্তরটা খুঁজতে গেলে আপনাকে বুঝতে হবে যে আপনাদের মাথায় মাঝে মাঝে আসে না যে বাংলাদেশে কি গৃহযুদ্ধ আসন্ন, আপনাদের মানে বাংলাদেশে কি বড় ধরনের কোনো সংঘাতের দিকে যাবে। বাংলাদেশ আমার আমার অ্যানালাইসিস বা আমার যতটুকু জানা বোঝা তাতে বাংলাদেশে একটা গৃহযুদ্ধে যাওয়ার মতো এলিমেন্ট নাই, এবং ওই রকম মানে টিম আপ করার মতো ক্ষমতা আছে একমাত্র শিবিরের খানিকটা, মানে যদি সে গৃহযুদ্ধে যেতে চায়। কিন্তু আমি যাদের কথা বলছি, যে নামগুলো বললাম পপুলিস্ট নাম, এরা একটা গৃহযুদ্ধে যাবে সেরকম লজিক, যে এরকম সেটার জন্য যে স্ট্রং লজিক প্রয়োজন হয়, স্ট্রং আপনার পাওয়ার লাগে বা সেই রকম সাপোর্ট লাগবে। ফর এক্সাম্পল যে সেখানে চীন হয়তো সাপোর্ট করবে অথবা ইন্ডিয়া সাপোর্ট করবে, সেইগুলোর কোনোটাই এখানে নাই। ইন্ডিয়া নতুন করে আপনাকে কোনোভাবেই, আমি যতটুকু ইন্ডিয়ান ফরেন পলিসি বুঝি বা ইন্ডিয়ার সাথে আমার যতটুকু বোঝা বা বোঝাপড়া, তাতে আমি এতটুকু বলতে পারি যে বাংলাদেশে একটা ইনসার্জেন্ট দলকে সিএসটি আনরেস্ট করার জন্য সে হয়তো একটু খোঁচাইতে পারে, কিন্তু সিভিল ওয়ারকে প্রমোট করাটা তার জন্য একেবারে সিকিউরিটি ভালনারেবিলিটি। এবং সেটা করলে যে তার কলকাতা, ত্রিপুরা, ওই পাশে এগুলো যে ভীষণভাবে ভালনারেবল হয়ে উঠবে সে খুব ভালো করে জানে। তাহলে আসলে কী প্রয়োজন? তার একটা আফিভেল দরকার আছে। এই আফিভেলটা কেন প্রয়োজন? অর্থাৎ আপনার একটা সেটেল গভর্নমেন্ট, কি আপনি যতটা যে কোনো পলিসি দিলে সেটাকে সে মানতে বাধ্য থাকে না, অ্যাটলিস্ট ফরেনারদের ক্ষেত্রে, পশ্চিমারা একটা জিনিস প্রেসক্রিপশন নিয়ে আসলো, সেটা এখানে ইমপ্লিমেন্ট করো, এটা ইউজুয়ালি একটা সেটেল গভর্নমেন্টের ক্ষেত্রে হয় না। কিন্তু একটা গভর্নমেন্ট যদি সে কি থাকে, হ্যাঁ, সে যদি মোরাল না পায়, হ্যাঁ, তখন সে সবাইকে খুশি করতে চায়। সে জাপানকে খুশি করতে চাইবে, ইন্ডিয়াকে খুশি করতে চাইবে, চায়নাকে খুশি করতে চাইবে, আমেরিকাকে খুশি করতে চাইবে, ইউকেকে খুশি করতে চাইবে, জার্মানিকে খুশি করতে চাইবে, প্রত্যেককে খুশি করতে চাইবে। তাহলে আমি যে মানুষগুলোর কথা বললাম, এই মানুষগুলো কেন আমি এই কথাগুলো বললাম, যে রহমান ব্রাদার্সের কথা, আপনারা বুঝতে পারছেন যে রহমান ব্রাদার্স বলতে আমি কাদের বলছি, মাহমুদুর রহমান, আদিলুর রহমান এবং খলিলুর রহমান। এই যে রহমান ব্রাদার্স, আপনারা জানেন যে রহমান ব্রাদার্সের বলার একটা বড় কারণ হচ্ছে যে খলিলুর রহমানকে আপনার এনসিপির প্রধান বানানোর জন্য মাহমুদুর রহমানের একটা রিকোয়েস্ট ছিল, যেটা ভাগ্যক্রমে হয়নি। আমি এনাদের সম্পর্কে একটু বলি। এখানে নাহিদ ইসলামের পক্ষে একটা সশস্ত্র যুদ্ধ বা পরিচালনা করা সম্ভব না। হাসনাতের পক্ষে এটা সম্ভব হলেও হাসনাত এবং নাহিদ দুইজনের প্রকাশ্য, এবং এরা একটা সালাফিস্ট পলিটিক্স করতে চায়। সালাফিস্ট পলিটিক্স বলতে সালাফিজম আনতে চায় না, আমি বলছি পিউরিস্ট পলিটিক্স করতে চায়। তারা মনে করে যে বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় কোনো রকম কোনো শেম নিয়ে, কারোর ধার খেয়ে, কারোর কাছ থেকে কিছু নিয়ে আমি করব না, আমি আমার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে তারা দাঁড়াবে, এবং ইট ইজ গুড এনাফ। আসাদুজ্জামান ফুয়াদের ব্যাপারটা এটা একটু ভাবার, কারণ উনি যেহেতু একটা পপুলিস্ট লিডার, উনি আমাদের দেশের হয়তো ভবিষ্যতে উনি হয়ে উঠতে পারেন, মমতা ব্যানার্জির মতো হয়ে উঠতে পারেন, কারণ উনি বা সামওয়ান যেটা ধরেন খুব এন্টি এস্টাবলিশমেন্ট একটা ভয়েস হয়ে উঠতে পারেন। নূরের ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। নূরের ব্যাপারটা হচ্ছে নূর মার খেয়েছে সম্প্রতি, এবং আমার খুবই কষ্ট লেগেছে নূরের জন্য, যদিও ওকে হসপিটালে দেখতে যায়নি, এটা আমার কাছে অপরাধবোধ কাজ করছে।
নূরের ব্যাপারটা হলো যে আপনারা জানেন 2021 সালের দিকে একটা মানে বড় ধরনের স্পেকুলেশন ছিল বা বড় ধরনের তথ্য মানে বলা যায় যে ছিল যে একটা গভর্নমেন্ট ফর্ম হবে শেখ হাসিনাকে রিপ্লেস করে, এবং আমাদের ওয়েস্টার্ন বন্ধুরা এটুকু নিশ্চিত করেছিল যে শেখ হাসিনার কোনো সিকিউরিটি কম্প্রোমাইজ হবে না এবং তার ফুল প্রোটেকশন দেওয়া হবে যে ক্ষমতায় না থাকলেও, কিন্তু ক্ষমতা হস্তান্তর করা হবে এবং সেটার দায়িত্ব নেবেন হচ্ছে রেজা কিবরিয়া, এবং সেখানে থাকবেন আরেকজন যিনি হচ্ছেন আমাদের প্রিয় নুরুল হক নূর। যাকে ওর পরে তো আপনি দেখেছেন যে নূরকে নিয়ে ট্রল বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ এই সমস্ত বিভিন্ন জিনিস বলে তাকে ডিফেম করা হয়েছিল পরবর্তীতে। এইগুলো বলার কারণ কি, আপনি এই মানুষগুলোর সাথে আরেকটা মানুষ আছে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা বুঝবেন, সেটা হচ্ছে শিশির মনির। এই মানুষটাকে আপনাদের সিম্পল একটা লয়ার মনে হয়, কিন্তু সেই স্টেট মেকানিজম সে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, আমার এই কথাগুলো বলার কারণ কি? এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে এই মানুষগুলোকে আপনি যদি রিড করেন এবং আপনি যদি দেখেন যে এদের টোনের সাথে ওয়েস্টার্ন টোনের মিল আছে, এদের ওয়েস্টার্ন টোনের পাশাপাশি ইউএনের যে টোন সেই টোনের সাথে মিল আছে। দেখুন, ইউএন ভেতরে একটা ক্যাম্পেইন চালাচ্ছে, ইউএনের ঢাকা অফিস, সেটা হচ্ছে যে পিআর সিস্টেম, পেয়ার দিতে হবে, পেয়ার, হ্যাঁ, মহব্বত আর কি, ইংলিশে যেটাকে লাভ বলে। তো আসলে ওনারা তো পিয়ারের যে কনসেপ্টটা বলছেন এইটা কিন্তু ইউএন ঢাকা অফিস এটা প্রপাগেট করতেছে। পাশাপাশি আপনি দেখবেন যে কারা প্রপাগেট করতেছে পিয়ারের কথা, কারা বেশি বলতেছে, জামাত বলতেছে। হ্যাঁ, কেন বলতেছে জামাত চিন্তা করছে যে এই পিয়ার সিস্টেম হইলে তারা প্রায় মানে ক্ষমতায় চলে আসবে বা হিউজ নাম্বার অফ পাওয়া যাবে। তো এইখানে এই কথাটা আনার একটা বড় কারণ হচ্ছে যে দুর্বল রাষ্ট্র, আমি আগে বললাম যে এখানে যদি আপনি কিছুই না করতে পারেন তাহলে আপনার দরকার হচ্ছে একটা দুর্বল রাষ্ট্র কীরকম, আপনাকে কয়েকটা উদাহরণ দিই। যেমন ধরেন আমাদের পার্শ্ববর্তী নেপালে গত 18 বছরে 13টা সরকার আসছে। 18 বছরে 13টা সরকার আসার পরে এই সরকারগুলোর মানে সর্বোচ্চ এভারেজে এরা 15 মাস করে ক্ষমতা ভাগ হতে পারছে। তার মানে আজকে যদি কোনো বন্ধুর সাথে আপনি ব্যবসা করে আসেন যে বা আপনি চুক্তি করে আসেন, 15 মাস পরে যে দেখবেন সেই ভদ্রলোক নাই, আরেকজন আসে, তার সাথে আবার নতুন করে ডিল করতে হবে। এইরকম প্রত্যেকটা জায়গায় আরও আছে এরকম কয়েকটা জায়গা, যেমন ইতালি এরকম, বেলজিয়াম এরকম, নেদারল্যান্ড এবং ইসরায়েল ইটসেলফ এরকম। এবং এই প্রত্যেকটা জায়গায় যেটা হয়েছে, প্রত্যেকটা জায়গায় আপনি খেয়াল করে দেখবেন যে এইখানে ফার রাইটদের উত্থান ঘটছে, ভীষণ উত্থান ঘটছে প্রত্যেকটা যে কটা নাম, প্রত্যেকটা জায়গায়। এখন এই দুইটার মধ্যে দিয়ে আসলে কি সম্ভব? এরকম যদি আপনি একটা আনস্টেবল সরকার রাখতে পারেন এবং সেই জায়গাটা যদি আপনি একটু মানে খুব স্ট্রং একটা পলিটিক্যাল ফিগার হয়ে যান, তাহলে আপনার জন্য সুখবর আছে। সুখবরটা হলো যে আপনি একটা জেলেনস্কি হয়ে যেতে পারবেন। জেলেনস্কি হয়ে যাওয়া, ধরেন আমার খুবই পছন্দের মানুষ, ধরেন আসাদুজ্জামান ফুয়াদ, যে মানে যে বক্তব্য দেন, মানে রক্ত গরম হয়ে যায়, হ্যাঁ, বা ধরেন মাহমুদুর রহমান যেভাবে বক্তব্য দেন, বা এই যে হাদি যার প্রশংসা করেছেন আমাদের প্রেস সচিব, হ্যাঁ, সে যে বক্তব্য দেয় আপনার মনে হয় যে সব পশম খাড়া হয়ে যেতেছে। তো এই যে বয়ানগুলা, এইরকম ধরেন বয়ান পাগল মানুষগুলা যদি মানে তাদেরকে পিআর সিস্টেমে ভোট দিয়ে তাদেরকে সরকার গঠন করে দেয় এবং সেই সরকার গঠন হওয়ার পরে যে পরিমাণ স্ট্যাবিলিটি হবে, সেইটা মূলত ওয়েস্টার্ন পাওয়ারদের জন্য বাংলাদেশে ইনফিলট্রেট করা বা বাংলাদেশে তার বড় আঙ্কিক যে কোনো ধরনের পলিসি নিতে সুবিধা হবে। এবং যখন তো ফার রাইটদের উত্থান ঘটবে তখন সে এইখানে একটা বড় রকম খেলা খেলতে পারবে। সেটা কি, যে ধরেন চায়নার সঙ্গে এখন ইন্ডিয়ার সম্পর্ক ইমপ্রুভ করছে, হ্যাঁ, এবং এদের কিন্তু কালচারালি বহু পুরানো সম্পর্ক। আর ইউএসএর সাথে পাকিস্তানের সম্পর্ক আবার উন্নয়ন করছে। ইউএসএ আসলে কি দেখেন, ইউএসএ কী করে, ইউএসএ ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখে, আবার একই সঙ্গে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখে। আচ্ছা, এটা কেন রাখে জানেন? সে আপনাদের না শিখাইছে কৌটিল্যের থিওরি যে এনিমি ইজ মাই ফ্রেন্ড। ইটস বুলশিট। এইটা হচ্ছে যারা ইন্ডিয়ান হ্যাজিমনি যার মাথার ভেতরে, সে হচ্ছে এই জিনিসটাকে বিশ্বাস করে যে মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড। নো, গ্লোবাল পলিটিক্সে ইয়োর এনিমি কুড বি মাই ফ্রেন্ড, কুড বি মাই এনিমি, অ্যান্ড ইয়োর এনিমিজ যতগুলো এনিমিজ আছে সবগুলো আমার ফ্রেন্ড হয়ে যেতে পারে, আবার এনিমিও হইতে পারে। সো আমেরিকা এই জায়গাটাতে কি করছে, সে এই যে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে সম্পর্ক ডেভেলপ করছে, যে তোমার সাথে আমার বন্ধুত্ব, মানে যে তোমার শত্রুর সাথে আমার বন্ধুত্ব হবে না তা না, হ্যাঁ, তোমার বন্ধুর সাথেও আমার সম্পর্ক থাকবে, তোমার শত্রুর সাথেও আমার সম্পর্ক থাকবে।
এখন আমি এই কথাগুলো কেন বললাম, এই কথাগুলো বললাম যে এই যে ফরেন পলিসিগুলো হয় এইটার সাথে কিন্তু ইউএনের মেকানিজমটাও জড়িত। ইউএন যেরকম আপনাকে বললাম না যে ইউএন পিআর সিস্টেম পুশ করতেছে বা বাংলাদেশে নেতৃত্বদেরকে সামনে আগায় দিচ্ছে যে অমুক অমুক এনসিপি নেতারা বা জামাতের নেতারা যেভাবে ইউএন মেকানিজমে বা ইউএনের প্রোগ্রামে আপনি দেখবেন যে দায়রা, এই যে সম্প্রতি দায়রা যে প্রোগ্রামটা হইলো, দায়রা হচ্ছে মাহফুজ আলম আছেন তার এবং তার ভাইদের, ভাই না মানে তার ভাই ব্রাদারদের যে থিঙ্ক ট্যাঙ্ক, সেটা হচ্ছে দায়রাতে ফান্ড করছে ইউএন। ক্যান ইম্যাজিন, আপনি জানতো একটা প্রোগ্রাম আপনাকে ফান্ড করে কিনা, সে ফান্ড করছে কারণটা হচ্ছে যে দায়রার এই মানুষগুলোকে, তাকে এই যে মুস্তাক খানের মতো মানুষগুলোকে তাকে বাংলাদেশের পলিটিক্সে সেটেল করতে হবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাগুলোতে তাকে অন্তত মানে স্পেস দিতে হবে। এই যে আপনারা এত ইন্ডিয়ান লোকজন তো ইন্ডিয়ান ইন্টেলেকচুয়াল তো বইয়া গেল প্রোগ্রামে, কই আপনি কোনো কথা শুনছেন? কোনো কথা শোনেন না। এখানে পুরো অ্যারেঞ্জমেন্ট এই মানুষগুলোকে করা, পিআর সিস্টেমকে করা, এইগুলো হচ্ছে ওয়েস্টার্ন আইডিয়াকে বাংলাদেশে ইনজেক্ট করা। ওয়েস্টার্ন আইডিয়াকে বাংলাদেশে ইনজেক্ট করাকে আমি অপরাধ বলছি না, কিন্তু সেটাকে বাস্তবসম্মত কিনা আমি সেটা নিয়ে প্রশ্ন তুলছি। কেন প্রশ্ন তুলছি? কারণ যখন আপনি এই জিনিসটা ইনজেক্ট করবেন উইদাউট এনি কনসালটেশন, উইথ এলাবোরেটিং পিপল, তখন একটা হিউজ কনফিউশন তৈরি হবে। ওয়েস্টার্ন পাওয়ার স্পেশালি আমেরিকার জন্য এটা খুব উপকার হবে যে ভাই আমি এখানে একটা মানে একটা লং টার্ম একটা মানে যদি ভেজাল থাকে তাহলে ইন্ডিয়াকে আমি একটা চাপে রাখতে পারবো। ইন্ডিয়া যদি বাংলাদেশে ধরেন একটা সিভিল ওয়ার হয়, ইন্ডিয়ার জন্য সবচেয়ে বড় থ্রেট, ইন্ডিয়া কখনোই এটা অ্যাকসেপ্ট করতে পারবে না এবং সেটাকে অ্যাফোর্ডই করতে পারবে না। কিন্তু এইখানে যদি একটা টার্বুলেন্ট পরিবেশ হয়, সেইটা দিয়ে যখনই টার্বুলেন্ট হবে তখন আরেকটা সরকার গঠন হয়ে যাবে, আরেকটা সরকার গঠন হবে, তখন এক সরকারের সাথে আরেক সরকারের যে গ্যাঞ্জামটা হবে সেই গ্যাঞ্জামটা বাধাই দিয়ে, ধরেন আমি বলছি যে সম্ভব না, আমি কিন্তু আগেই বলেছি সম্ভব, কিন্তু মানে হাইপোথেটিক্যালি যখন এক সরকারের সাথে আরেক সরকার, আপনি এক সরকার বলবে যে ইন্ডিয়াকে আক্রমণ করি, আরেক সরকার বলবে যে আমরা ইন্ডিয়াকে আক্রমণ করবো না। সো এইভাবে ইন্ডিয়াকে কিন্তু একটা হিউজ চাপে রাখা যাবে, যেটা আপনি দেখেন শ্রীলঙ্কার ক্ষেত্রে কিছুটা হয়েছে, মিয়ানমারের ক্ষেত্রে আপনি দেখতে পারেন মিয়ানমারের চীন যেভাবে করছে। তো আমার কনসার্নটা হলো যদি বাংলাদেশের দরজার পাশে এই যে রাখাইনে যুদ্ধ চলতেছে, সেইখানে বাংলাদেশে যদি এরকম একটা ভয়াবহ হয়, আমরা এফোর্ড করতে পারবো না আমাদের পার্শ্ববর্তীতে। কিন্তু এতে বাংলাদেশে যে কোনো ধরনের পলিসি ইমপ্লিমেন্ট করা বা মানে আমার একটা পাপেট গভর্নমেন্টকে বসাই দিয়ে, হ্যাঁ সেটা ধরেন এরকম হলো, মানে আমি হাইপোথেটিক্যালি বলতেছি যে মাহমুদুর রহমান প্রেসিডেন্ট, খলিলুর রহমান প্রধানমন্ত্রী, হ্যাঁ আর বা উপরাষ্ট্রপতি হচ্ছেন আদিলুর রহমান খান, তো এইভাবে একটা সরকার হয়ে গেল, ঠিক আছে, এবং তারা তাদের মতো করে সব পলিসি ইমপ্লিমেন্ট করা শুরু করলেন। তো ওই সময় তো ধরেন এই যে আপনার হাদিদের দরকার হবে, তারপরে যে আজকের আমাদের আসাদুজ্জামান ফুয়াদ ভাইদের দরকার হবে, শিশির মনিররা কিন্তু এখানে থাকবে, আপনি থাকতে পারবেন না। আপনি বলতে আপনি যদি কোনোভাবে ন্যাশনালিস্ট হন, আপনি যদি কোনোভাবে ইভেন এনসিপির লোককেও তারা সুযোগ দিবে বলে আই ডাউট। হ্যাঁ, এইগুলো প্রত্যেকটা জিনিসের সাথে আপনার ডায়নামিক্সটা কি? ডায়নামিক্সটা হইল যে মিয়ানমারে এখন দেখেন এই মানুষগুলোকে কিন্তু এক ধরনভাবে করে ফেললো যে সে সংস্কারের কথাগুলো বইলা তাকে সামনে দিয়ে গলাবাজি করালো, পিআর দিয়ে জামাতকে উস্কাই দিল। এইটা যখন এখানে হচ্ছে লোকালি, তখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে জান্তার সাথে সম্পর্ক উন্নয়ন করতেছে, যেটা দেখে কিন্তু নাগের অবস্থা খারাপ, এনইজির অবস্থা খারাপ। এনইজি চিন্তা করতেছে ট্রাম্প কি আমাদেরকে ডাম্প করবে, কারণ তাদেরকে তো পিক করে হ্যান্ড পিক একটা, এরা তো ইলেক্টেড কোনো পোর্টফোলিও না। ইকুয়ালি এইখানে যদি ওরকম একটা সিস্টেম দাঁড় হয় যেটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড বা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে আসে নাই, এরা কিন্তু ওই রকম নাগের মতো হয়ে যাবে, এনইজির মতো হয়ে যাবে। ফলে আমি যদি এনইজিকে আমি রাখলাম, যখন আমি লাথি মারে দিলে সে চলে যাবে। যেটা জেলেনস্কির ক্ষেত্রে একটু ডিফারেন্ট, জেলেনস্কির ক্ষেত্রে জেলেনস্কি ইলেক্টেড হয়েছে, বাট সে পপুলিস্ট লিডার, রাইট? তো পপুলিস্ট লিডার হওয়ার কারণে এখন তাকে মানে লাথি মারতে পারতেছে না, বাট বিপদের মধ্যে আছে। আমাদের এতে কি হয়েছে, জেলেনস্কি কি সেটা যুদ্ধের মধ্যে জড়াইছে, তার পিপল সাফার করতেছে, আমেরিকান না, ইউকের না, আমার বাংলাদেশের না, ওর নিজের পিপল একই রকম। যদি আমাদের এখানে কিছু হয় তাহলে সাফার করবে কে? আমি, আপনি, কেন উই উইল নট লিভ দ্য কান্ট্রি আনটিল আওয়ার ডেথ। আগরম করা যে মানুষগুলো তৈরি করা হচ্ছে, এইগুলোর মধ্যে দিয়ে মূলত
এমন একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে আপনি খুবই একটা টেন্স থাকেন এবং আর্মিকে এনিমি বানায় দেওয়া, ন্যাশনালিস্ট ফোর্সকে এনিমি বানায় দেওয়া, সবাইকে এনিমি বানায় দেওয়া। কিছু মানুষ হচ্ছে সবচাইতে ভালো, কিছু মানুষ হচ্ছে রাষ্ট্রকে পরিচালনা করার যোগ্যতা রাখে, আর বাদ বাকি সব হচ্ছে মানে ধৈঞ্চা। ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমি দেখি যে দুইটা জিনিস হয়। এক হচ্ছে যে ন্যাশনালিস্ট ফোর্সকে নিউট্রালাইজ করা বা আর্ম ফোর্সেসকে একেবারে এনিমি বানায় দেওয়া, এই দুইটা কাজই কিন্তু বাংলাদেশে হচ্ছে। এবং দেখবেন যে ইন্ডিয়াতে এত কিছু আপনি করতেছেন, কিন্তু ইন্ডিয়া কখনো তার আর্ম ফোর্সেসকে নিয়ে ফাইজলামি, প্রচুর প্রোপাগান্ডা সিনেমা বানায় কিন্তু কোনো ফাইজলামি করতে কাউকে দেয়ও না। এর ইনার সার্কেলে সে তার পুলিশ মানে আর্মি অফিসারদেরকে যতটুকু যেভাবে সক্ষম হয় সেটা তার প্রসিকিউশনের মধ্যে নিয়ে আসে। আবার আপনি দেখেন এইটা করতে গিয়ে আর্মিকে কন্ট্রোল করার জন্য এই যে মেকানিজমটা আপনাকে আমি বলছি, তারা কিন্তু এনসিপি কিন্তু এখানে আবার অ্যাক্টিভ রোল প্লে করতেছে। কেন? কারণ তার দরকার হচ্ছে আর্মিকে কন্ট্রোল করা। তার মাথার ভিতরে আছে যদি আমি পপুলিস্ট লিডার হই, আর্মি যদি আমার কথা না শুনে, তাহলে তো আমি বিপদে পড়ে যাব। তাহলে আর্মিকে আমার কন্ট্রোল করতে হবে। এবং এইটার জন্য তারা কি ব্যবহার করে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওইটা যে প্রেস উইং থেকেও দেখবেন যে ন্যারেটিভ বা শফিক আলম সাহেব নিজেও এটা করেন, সেই বয়ানটা তারা এখানে ইনজেক্ট করে। এবং মেইন যে পয়েন্ট সেটা হলো এই যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যে কমিশনটা আছে না, অনেকদিন ধরে চলতেছে আননেসেসারিলি। মানে তাদের একটা বড় কাজই হচ্ছে মানে সলিড ইনভেস্টিগেশনের বদলে, ইনকোয়ারির বদলে মূলত তারা যেটা করেন তারা একটা বয়ান তৈরি করেন, এন্টি আর্মি বয়ান তৈরি করেন। তাদের মূল কাজটা হচ্ছে, এবং তাদের সাথে আবার ইন্টারলিঙ্ককে এই যে আমাদের প্রিয় ওই যে বললাম না রহমান ব্রাদার্স, সেই রহমান ব্রাদার্সে মাহমুদুর রহমান এবং তার পত্রিকা আমার দেশ কি করছে, যে তার যে বয়ানটা কিন্তু তৈরি হয়েছে যে বাংলাদেশে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, নিখোঁজ করা হয়েছে, গুম করা হয়েছে, এইরকম জ্বালাতন আর কেউ সহ্য করেনি। এই বয়ানটা আবার কে করে? গুম কমিশন তারা করে। এটার কারণটা কি? এর কারণটা হচ্ছে যে আমাদের আর্মির একটা প্রবলেম আছে। সে হ্যাবিচুয়ালি এবং তার মানে মস্তিষ্কের ভেতরে অ্যান্টি ইন্ডিয়ান জিন ঢুকানো আছে। ঠিক আছে, এইটা একেবারে যে মানে শুরু থেকে তার ভিতরে অ্যান্টি ইন্ডিয়ান আছে। 2-4 জনের ভেতরে নাই, সেটা অন্য কারণে, ওইটার গল্প করতে গেলে আর একদিন বলবো। কিন্তু ভেতরে তো আপনি অ্যান্টি ইন্ডিয়ান যখন হন, তখন সার্ভাইভালের জন্য আপনি কার কাছে যাবেন? আপনি তো আমেরিকার কাছে যাইতে পারতেছেন, আমেরিকার সাথে আপনি সম্পর্ক রাখতে পারছেন, ট্রাস্টেড রিলেশন না। আপনার টেনশনের আছেন যে আরে এরা বন্ধু করবো, তারপরে সে যদি আমার কোনো ক্ষতি করে দেয়। আপনি যান চায়নার কাছে, তো এইখানে আবার দেখেন সে কিন্তু কিভাবে আপনাকে ইয়ে করতেছে। আপনি দেখতেছেন যে আর্মিকে আমি ঠেকাচ্ছি, কীভাবে ঠেকাচ্ছি? এই যে গুম কমিশনের ইয়েটা দিয়ে ট্রান্সপারেন্সি আনবো, বা আর্মিকে নিয়ে আমি ধুয়া দিব। মেন খেলাটা ওইখানে। মেন খেলাটা হলো যে আর্মি যেহেতু তার একটা প্রো চায়না টিল্ট আছে, সে এবং আর্মি চিফ রিসেন্টলি চীন সফরও করছেন, আমাদের প্রচুর মানুষ চায়না যাচ্ছে, এবং আর্মির ভেতরে ইনার সার্কেলের মানুষগুলোর চায়নার প্রতি এক ধরনের ফ্রেন্ডলি অ্যাটিটিউড আছে। এটা আমেরিকার বিরুদ্ধে যে আমেরিকার সাথে নাই সেটা আমি বলছি না, বাট এই টিলটা ইন্ডিয়ার সাথে যে সম্পর্ক সেইখানে থেকে তুলনায় অনেক বেশি। তাহলে এই যে প্রো চায়না হওয়াটা, এটা আপনি ঠেকাবেন কী করে? একটা জেনারেলকে বলবেন এই আপনি কালকে থেকে চায়নার সাথে কোনো সম্পর্ক রাখেন না। এই যে আপনার ইয়েটা আছে না, গুম কমিশন আছে, এইটা দিয়ে আপনি এই জেনারেলদেরকে ঠেকাই দিতে পারবেন। আর একটা জায়গা দিয়ে আপনি ঠেকাইতে পারেন, সেটা কি? সেটা হলো যে ইন্ডিয়া যদি এই গুম কমিশনে কার বিরুদ্ধে, কোন কোন অফিসারের বিরুদ্ধে দুর্নীতির মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আসছে, এইগুলা যদি সে নিয়ে নিতে পারে পুরাটা ডাটা, দেখা গেলো যে 1500-1600 জনের যে এভিগেশন আসছে, যে অফিসারের নাম আসে সবাইকে, তারপরে এই অফিসারদের তথ্যগুলোকে, মানে যেগুলো ধরেন নাম আসছে যে রোমিও অমুকের ইয়েতে ছিল, রোমিও তমুকের ইয়েতে ছিল, এই মানুষগুলোকে সামওয়াট কম্প্রোমাইজ করে স্পিনার্সের জন্য বাংলাদেশের ভিতরে অ্যাসেট হিসেবে হায়ার করতে পারে। এটা কিন্তু ডিজাস্টার হবে। আমি ধারণা করি, আমার কাছে খুব একটা এভিডেন্স নাই, আমি এখনও এভিডেন্সগুলো দেখার চেষ্টা করতেছি, খোঁজার চেষ্টা করতেছি। একইভাবে 75 থেকে 81 পর্যন্ত মিলিটারিতে যতগুলা কু হয়েছে, মিলিটারিতে যতগুলা ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে, বা যে ঘটনায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে এই কিছু অফিসার আছে
এবং তাদের বড় অংশ হচ্ছে 71-এ যুদ্ধ করা, এবং 71-এ যুদ্ধ করা মানুষকে মারতেছে। 71-এ যুদ্ধ করা মানুষ পাকিস্তান ফেরত, পাকিস্তানে বন্দী ছিল, তাদের সাথে কিন্তু কোনো যুদ্ধ করতেছে না। তার মানে হচ্ছে যে এইখানে কনফ্লিক্টটা একটা কাজ করতেছে, এবং একই সঙ্গে তাদের ভেতরে যে মানে কোথাও কোনো কম্প্রোমাইজের যে বিষয়গুলো, সেইগুলোকে ক্যাশ করে পরবর্তীতে ভাই ভাই সংঘর্ষ করে প্রচুর মানুষ শহীদ হয়েছেন। আপনারা যত যাই দেখেন মানে টেরিফের রোলে দেখেন, XYZ এগুলো দেখেন, আমি কেবলমাত্র দেখি যে এইটার পলিটিক্যাল জায়গাটা হচ্ছে এইখানে, এবং এইটা কিন্তু আমাদের জন্য উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এটা কিন্তু আমাদের উদ্বিগ্ন হওয়ার মতো বিষয়। এখন আপনি কি হবেন কি না, আপনি হবেন কখন? যখন আপনি বিপদে পড়বেন, যখন বাংলাদেশে সত্যিই কোনো বড় ধরনের সংকট হবে, কিন্তু তার আগ পর্যন্ত তো আপনি গায়ে হাওয়া লাগায় ঘোরাচ্ছেন। এর সলিউশনটা কি? এর সলিউশনটা খুব সহজ। আমি মনে করি যে এর সলিউশন হওয়া উচিত একে অপরের সাথে সম্পর্কটাকে রিফাইন করবে। এনসিপিকে জামাত, এবি পার্টি, বিএনপি জাতীয় পার্টি, প্রত্যেকের সাথে এক ধরনের মিলবন্ধন গড়ে তুলবে। এইটা করার কারণটা হচ্ছে এই যে আপনি যদি নিজেরা বসে এবং তারা নিজেরা ডিসাইড করবে। আমার প্রিয় শিক্ষক প্রফেসর আলী রিয়াজকে মডারেট করবেন, কিন্তু তারা নিজেরা প্রেজেন্টেশন নিয়ে আসবে, নিজেরা দেখবে যে কতটুকু গুণগত সংস্কার হয়েছে, কতটুকু আপনার বিচারের প্রক্রিয়া আগে গেছে, কতটুকু আপনার সামনে নির্বাচনের কাজগুলো হচ্ছে। এই 3টে প্যারামিটার যদি আমরা নিজেরা ফিক্স করতে পারি, আমাদের রাজনীতিবিদরা নিজেরা বসে এটা ফিক্স করে ফেলেন, তখন কোনো NGO কর্মীদেরকে সবক নেওয়া লাগবে না, কোনো ফরেনের গুগল ম্যানের আপনার সবক নেওয়া লাগবে না। আর যখন আপনারা এগুলো করেন না, তখন ওই যে রেজিম চেঞ্জ এজেন্ট যে দেখেন না, আমি ওই কথাটা আগেই বলতে চাইছিলাম যে এই যে সংস্কারের কথাগুলা আপনি যখন এইসব দলীয় লোকজনের কাছে শোনেন, একই সঙ্গে মার্কিন এক্স কর্মকর্তা দেখবেন যে জন ড্যালেলুইস নাকি এরকম, উনিও একই সুরে বলেন, এবং ওনারা কিন্তু ক্যাম্পেইনই করছিলেন যে বাংলাদেশকে সংস্কার হইতে হবে, তারপরে নির্বাচন। তার মানে হচ্ছে কি, সংস্কার হইলে তাদের মতো লোক হয়তো তারা বসাইতে পারবে। আনফর্চুনেটলি এটা ব্যর্থ হয়েছে। ডক্টর ইউনূসের কাছ থেকে যারা মনে করছিল যে সে বোধহয় কম্প্রোমাইজ করে এটা একটু করবে, তারা আলটিমেটলি টার্ন আউট করেনি, মানে তারা এই কাজটা করেনি। ফলে প্রথম ধাক্কা খাইছে। দ্বিতীয় ধাক্কাটা খাইছে যে এনসিপিকে দিয়ে তারা ভাবছিল যে এনসিপি হবে হচ্ছে তাদের একটা ল্যাপডগ বা ফান বয়, তারা যা বলবে তাই করবে। এনসিপি সেটা করেনি। একদিকে যেরকম এনসিপি রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে, অন্যদিকে রাজনৈতিক অবস্থান বা রাজনৈতিক কোনো আদর্শিক অবস্থান না ধরে রাখার কারণে তারা তাদের কাছে যে এক্সপেকটেশন সেটাও পূর্ণ হয়নি। এখন আসেন আসল কথায়, আমেরিকা বা আমেরিকান দূতাবাস এখানে তারা কি আপনার সামনের দিনে সব উলটপালট করে দিবে? এইটা জানার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে অক্টোবর মাস পর্যন্ত। কারণ তাদের যে সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া ডেস্ক বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর, উনি আসবেন। পল কাপুর যখন দায়িত্ব নেয়ার পরে কি ঘটনা ঘটে সেইটা তখন দেখার বিষয়। তবে ইন্ডিয়ার সাথে চীনের যে সম্পর্ক, সেই সম্পর্ককে তিক্ত করে দেওয়ার জন্য বাংলাদেশ ক্যান প্লে ক্রুশিয়াল রোল, এবং এটা সম্ভব। সেইটা যদি আবার হয়ে যায়, সেই সম্পর্কগুলো যদি এইভাবে বিভিন্ন জায়গায় আলাদা করে আলাদা করে যদি নকড আউট হয়, তাহলে বাংলাদেশে ভবিষ্যতে একটা বড় ধরনের ট্রানজিশনাল ক্রাইসিস তৈরি হবে। এবং আপনাদেরকে আমি বলি, বাংলাদেশে যদি আপনারা কোনোভাবে পিআরকে প্রমোট করেন, শিওর থাকেন, আমি যে কয়েকটা দেশের নাম বললাম, কোনো দেশ কিন্তু তাদের দেশে পিআর রাখে নাই, নেপাল রাখছে, বাস খাচ্ছে। আপনি কিন্তু আপনাদের কাজ হচ্ছে নির্বাচনের দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার অলরেডি ট্রেন হুইসেল দেওয়া শুরু করছে। ট্রেনে উঠলে আপনি কোনোভাবেই এই থেকে স্টেশনে না যাওয়া পর্যন্ত নামবেন না। যদি নামেন, নির্বাচন যদি না হয়, আপনার যে সাফারিংসটা হবে, আপনি যে ভুক্তভোগী হবেন, আপনি যে এখন খুশি আছেন, আপনার ডলার আসতেছে, আপনার এই বাইরে থেকে টাকা পাঠাচ্ছে, আপনার এইখানে এই সুবিধা পাচ্ছেন, সব কিছু ভণ্ডুল হয়ে যাবে। এবং আবারও বলি যে এরকম সিস্টেমটা যদি ভণ্ডুল হয়, আপনার আমার জন্য একটা ভয়াবহতার দিকে আসবে। দর্শক, আজকে এতটুকুই বলি।
আর প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন আমার কমেন্ট বক্সে এসে, এবং আমি চাই যে আপনারা কিছুটা খবরগুলো নিজেরা নেওয়ার চেষ্টা করেন। আপনার সাথে আমার খবরের হয়তো মিলও থাকতে পারে, আবার অমিল থাকতে পারে, বাট লেটস হ্যাভ ডিসকাশন। অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।